এইটাকে ট্রু ধরে আঁকাবো, প্যাসেজকে ট্রু ধরে এটাকে ম্যাচ করবো না, কিন্তু এটা একটু একটা ঘুগলি আছে মাথার ভিতরে, দুইটার একটাও দেয়া নাই, ইনফরমেশনটা গ্যাপ আছে, যার জন্য এটা নট গিভেন। ঠিক আছে? টু দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এইভাবে পড়লে কখনোই রিডিং এ আমাদের ভালো স্কোর আসবে না, টাইমে আমরা লিখতে পারবো না, এটা একেবারেই জেনে নাও। খুবই ইম্পর্টেন্ট একটা মডিউল নিয়ে কাজ করব, সেটা হচ্ছে রিডিং মডিউল, এবং সেই রিডিং মডিউলের আরো খুব বেশি একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে কাজ করব, সেটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। কেন এটা বেশি ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে যে কোনো ইউনিভার্সিটিতে যদি আপনি অ্যাডমিশন নিতে যান, তাহলে ওরা বলে কি যে অ্যাটলিস্ট 6 থাকতে হবে সব ব্যান্ডে। সো রিডিং এ 6 তোলাটা কিন্তু টাফ। আর 6 পেতে গেলে একাডেমিকের ক্ষেত্রে 23টা কারেক্ট হতে হয়, আর জেনারেলে 30টা কারেক্ট হতে হয়। সো এই 23টা কারেক্ট করা কিন্তু অনেক টাফ, আর এই 23টাতে অনেক বড় একটা রোল প্লে করেছে ট্রু ফলস নট গিভেন। আর আজকে ভিডিও স্পন্সর করেছে ট্যাপ ট্যাপ সেন্ট। সো আপনারা যারা দেশের বাইরে যেমন ইংল্যান্ড, ইউএস, কানাডা, ইউরোপ এবং ইউএই তে থাকেন, তারা যদি দেশে টাকা পাঠাতে চান তাহলে এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। এই অ্যাপটির কিছু সুবিধা আছে। ফার্স্ট সুবিধা হচ্ছে আপনি খুব দ্রুত টাকা পাঠাতে পারবেন। সেকেন্ড হচ্ছে কোনো ট্রানজাকশন ফিজ নাই। থার্ড পয়েন্ট হচ্ছে এটা থেকে আপনি ব্যাংক, নগদ, বিকাশ সব জায়গাতে টাকা পাঠাতে পারবেন। ফোর্থ হচ্ছে এটার কনভার্সন রেট খুবই কম্পিটিটিভ। এর মানে হচ্ছে এটা যদি আমরা টাকা পাঠাই তাহলে অন্যান্য ব্যবস্থা থেকেও এখানে আমরা টাকাটা বেশি পেয়ে থাকি। ফিফথ হচ্ছে এটা ডাউনলোড করা খুবই সহজ, আপনি অ্যাপল স্টোর অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। করে আপনার ক্রেডেনশিয়াল মানে আপনার নাম টাম যেগুলো আছে সেগুলো দিতে হবে। এবং এখানে একটা প্রোমো কোডের জায়গা আছে, যেটা আমি 6 পয়েন্টে বলতে যাচ্ছি। 6 পয়েন্ট আপনারা খুব খুশি হবেন। ফার্স্ট ট্রানজেকশনে ওরা একটা প্রোমো কোডের অফার করে, সেখানে আপনারা যদি SKS লিখেন, যেটা আমাদের ভিউয়ার্সের জন্য ওরা জেনারেট করেছে, তাহলে ফার্স্ট ট্রানজেকশনে আপনারা 10 ক্রেডিটস বোনাস পাচ্ছেন। সো ইউএস থেকে পাঠালে $10, ইউকে থেকে 10 পাউন্ডস, ইউরোপ থেকে 10 ইউরোস, কানাডা থেকে 10 ক্যানাডিয়ান ডলার, এবং দুবাই থেকে যদি পাঠান তাহলে পাচ্ছেন 25 ক্রেডিটস বোনাস। সো আপনারা অ্যাপটি ডাউনলোড করে কাছের মানুষকে টাকা পাঠাতে পারেন এবং সুবিধাগুলো নিতে পারেন। আরেকটা ব্যাপার হচ্ছে আমি ট্যাপট্যাপসেনকে আসলে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা এডুকেশনাল প্ল্যাটফর্মেও স্পন্সরশিপ নিয়ে আসছেন। এটা খুবই দরকার যাতে করে আমরা ভালো ভালো লেসনগুলো তৈরি করতে পারি। নাও লেটস কাম টু দ্য লেসন। তো ফার্স্টে আমরা ট্রু ফলস এর নিয়মিতি না বুঝে আমরা যে কাজটা করব, অলওয়েজ কেউ প্যারাগ্রাফগুলো আগে পড়ে, কেউ কোশ্চেন আগে পড়ে, বাট আমি অলওয়েজ বলি প্যারাগ্রাফটা, যে ফার্স্ট প্যারাগ্রাফটা আছে সেটার অর্ধেকটা মতো পড়ে নিতে। এটাতে হয় কি একটা আইডিয়া পাওয়া যায় যে পুরো যে প্যাসেজটা এটা কি বিষয়ে কথা বলতে আছে। আর আমি একটা চ্যালেঞ্জের কথা অলরেডি বলেছি যে আমরা পুরো সেন্টেন্সটার মানে না বুঝে কিভাবে একটা আইডিয়া পেতে পারি। আমি এটাকে নাম দিয়েছি দুই ভাবে, সেটা হচ্ছে একটা ক্যাঙ্গারু স্টাইল রিডিং আর হচ্ছে ডেভেলপমেন্টাল স্টেজ। সো ক্যাঙ্গারুটা হচ্ছে লাফ দিয়ে পড়া। এটা আমাদের পড়তে হবে যদি কোনো সামারি করতে যাই বা জাস্ট ভাইবটা বা এসেন্সটা নিতে চাই। তো এখানে যেহেতু আমরা একটা সামারি টাইপের বা একটা ভাইব নিতে চাচ্ছি, শুধুমাত্র সব পড়া দরকার নেই, আমরা ক্যাঙ্গারু স্টাইলটাই পড়বো। ক্যাঙ্গারু স্টাইলে পড়তে গেলে কি কি লাগবে? ক্যাঙ্গারু স্টাইলে পড়তে গেলে মাথায় রাখতে হবে ফার্স্ট, মিডিল অ্যান্ড লাস্ট। ফার্স্ট, মিডিল অ্যান্ড লাস্ট। সো ফার্স্টের দিকে সাধারণত সাবজেক্ট থাকে, যে কাজটা করে অথবা যাকে নিয়ে কথাবার্তা হয়, মাথায় রাখতে হবে। মাঝখানের দিকে ভার্ব থাকে, কাজগুলো বোঝায়। অবজেক্ট হচ্ছে এক্সটেন্ডেড পার্ট, যেটা নিয়ে বেসিক্যালি আমরা সেন্টেন্সে কথা বলি। একটা একটা ওয়ার্ডে নিতে হবে তা না, এই একটা ওয়ার্ডের সাথে যদি কোনো প্রিপোজিশন থাকে, দুইটা ওয়ার্ড তিনটা ওয়ার্ডও নিতে পারি আমরা, কোনো অসুবিধা নাই, জাস্ট টু গেট দ্য ভাইব। অ্যাটলিস্ট পুরোটা তো পড়া লাগছে না, ঠিক আছে? সো আমরা এখানে একটু দেখি। প্রথমেই টাইটেলটা পড়বো, টাইটেলটা পড়ে আমরা দেখবো যে টাইটেলটাতে ভিজুয়ালাইজ করা যায় কিনা, মানে চোখ বন্ধ করে আমি দেখতে পাচ্ছি কিনা। সো ব্রিং মানে আনা বা নিয়ে আসা, রাইট? ইউরোপ মানে একটা একটা জিওগ্রাফিক্যাল একটা জায়গাটার কথা বলতেছে আর কি। সো আমরা এখানে কিভাবে পড়বো ক্যাঙ্গারু স্টাইলটা কি? সিনামন ইজ এ সুইট, কিছু একটা হচ্ছে বুঝলাম, একটা সুইট, মিষ্টি। এখন গন্ধ হইতে পারে, খাইতে হইতে পারে। মাঝখান দিয়ে কি আছে? প্রডিউসড, এই যে ভার্বের জায়গা, প্রডিউসড, প্রডিউস হয় আর কি। অফ ট্রিজ অথবা ইনার বার্ক, এই অফের জায়গায় ইনার বার্ক বা ট্রিজ, এইটুকু নিলেই হলো। বা শুধু ট্রিজ যদি আমি নেই, যে ট্রিজ প্রডিউসড, প্রডিউসড ফর্ম আর কি, ফর্মটা ফর্ম বলছি, ফর্মটা হবে সিনামন। এতটুকু দিলে তো আমি বুঝতেছি যে সিনামন প্রডিউস ফ্রম ট্রিজ। ট্রু ফলসের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনটা যে পড়বো, এই কোয়েশ্চেনটাকে কিন্তু আমরা ট্রু হিসাবে ধরে নিব অলওয়েজ। এই ডিরেকশন থেকে যদি আওলায় বলা যায় তাহলে কিন্তু আমরা অনেক কিছু ম্যাচ করতে পারবো না। এটা খুব একটা মানে আমি অনেক রিসার্চ করে এটা বের করছি। সো এই কোয়েশ্চেনকে আমরা ট্রু হিসাবে ধরে নিব, এবং এরপর আমরা চেষ্টা করবো কি জানো, যে প্যাসেজটা এটার সাথে অ্যাগ্রি করে কিনা। যদি অ্যাগ্রি করে তাহলে ট্রু, যদি প্যাসেজটা এটার বিপরীত কথা বলে তাহলে এটা ফলস। থার্ড যেটা নট গিভেন, ভালো করে শুনে রাখো, থার্ড যেটা নট গিভেন, প্যাসেজটা এমন একটা কথা বললো যেটা এটার সাথে ট্রু হতে পারে আবার ফলসও হতে পারে, একটা আবছা ভাব রেখে দিল, যেটা ডিরেক্টলি বিপরীতে গেল না, যেটা আমি ফলস আনতে পারবো, অথবা ডিরেক্টলি অ্যাগ্রিও করেনি, কিন্তু এমন একটা কথা যেটাকে আমি ট্রুও বানাতে পারি
আবার এটাকে আমি ফলসও বানাতে পারি, দুইটা সাইড দিয়ে আমি প্যাসেজের জায়গাকে ধরতে পারি, তাহলে সেক্ষেত্রে এটা নট গিভেন হবে। এইভাবে করে আমরা আঁকাবো কিন্তু মাইন্ডসেটে। এই সেকেন্ড পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যেমন ডিফারেন্ট পয়েন্টস আনবে, সিনোনিমস আনবে, প্যারাফ্রেজ আনবে, ডিফারেন্ট ওয়ার্ডস বলতে একই শব্দর অন্য শব্দগুলো যেগুলো সিনোনিম হতে পারে সেগুলো আনবে আর কি। এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এই যে কোয়েশ্চেনটা করতেছি, কোয়েশ্চেনের ফার্স্ট, মিডিল আর লাস্ট, এই ফার্স্টের ক্ষেত্রে আমরা যেটা বলি সেটা কি ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব ক্ষেত্রে না কিন্তু, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে কি আনি, সাবজেক্ট। ভেরি গুড। মিডলে কি আনি বলো তো সবাই, লেখো কমেন্ট বক্সে। লাস্ট ওয়ার্ডে কি আনি, লাস্ট ওয়ার্ডে অবজেক্ট। এইটা থেকে বেসিক্যালি ইনফরমেশনের আদান প্রদান বা চেঞ্জ হবে। এবার একটা একটা করে যাই। তো ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, পর্তুগিজ হ্যাড কন্ট্রোল সিনেমা। পর্তুগিজ কন্ট্রোল ছিল সিনেমার উপর, এতটুকুই, সিনেমার উপর পর্তুগিজের কন্ট্রোল, পর্তুগিজের কন্ট্রোল সিনেমার উপর, দ্যাটস ইট। আবার এই অবজেক্টটা এইটুকু সাইডটা কিন্তু অবজেক্ট, এক্সটেন্ডেড পার্টটুকু, ঠিক আছে। সো এখানে যেহেতু দুইটা জায়গা এক্সটেন্ড করছে ওরা, সো আমাদের এই অবজেক্টের জায়গাটা আনতে হবে। তাহলে কি ছিল, ট্রেড ইন সেইলন একটা জায়গা, আর থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি। এই যে থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি, 16th সেঞ্চুরি মানে কত সাল থেকে কত সাল, এটা হচ্ছে জেনারেল নলেজ টাইপের একটা জিনিস। আমি তোমাদেরকে জাস্ট একটু বলে রাখতেছি, সেটা হচ্ছে 1501 থেকে 1599 সাল। আমরা এখন দুইটা কাজ করব, ঠিক আছে। এইখানের আমি যে কিওয়ার্ড তিনটা বের করব সেটা হচ্ছে গিয়ে, ওকে, আমি এই তিনটা জিনিস নিয়ে আগাবো এখন। এই তিনটা জিনিস নিয়ে আমি আগাবো, সাবজেক্টের দিকে একটা, ভার্বের দিকে একটা, অবজেক্টের দিকে একটা। টাস্ক 2 তে আমি কি করব, প্রথমে আমি এই তিনটা তো আমরা ওয়ার্ড নিলাম, বুঝলাম আমরা এখানে, আমি অলরেডি এক্সপ্লেইন করলাম একটু একটু করে। এইবার হচ্ছে এই ওয়ার্ডগুলো যেখানে যেখানে ম্যাচ করে সেখানটাকে ভালো করে সেই লাইনগুলো পড়বো, ঠিক আছে। সেগুলোকে আমরা ভালো করে পড়বো। তো প্রথমটাকে বলে অনেকে স্ক্যানিং, পরেরটাকে বলে স্কিমিং। টেক দিস কিওয়ার্ডস ফর স্ক্যানিং, স্কিমিং। এটার মানে কি, রিড ভেরি কেয়ারফুলি। পর্তুগিজ, পর্তুগিজ, এই যে পর্তুগিজ, এই যে পর্তুগিজ পেয়েছি। এখন বলছে কি, পর্তুগিজের সিনামনের উপর কন্ট্রোল ছিল থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি, মানে 1501 থেকে 1599, অথবা 16th সেঞ্চুরি ফার্স্ট লাস্ট হোয়াট এভার, যারা বলবে, যেটা এক একভাবে বলতে পারে, সিনোনিম যে কোনো ভাবে আসতে পারে। পর্তুগিজ ট্রেডার্স অ্যারাইভ করছে কবে, দ্য আইল্যান্ড অন সেইলনে অ্যারাইভ করছে ইন ইন্ডিয়ান ওশান টুয়ার্ড দ্য 15th সেঞ্চুরি, এন্ড অফ দ্য 15th সেঞ্চুরি। এই যে এন্ড অফ দ্য 15th সেঞ্চুরি পাইছি আমরা, কিন্তু ওরা বলছে 16th সেঞ্চুরিতে পুরোটা তাদের কন্ট্রোল ছিল। ওকে, পিপল বিলঙ্গিং টু দ্য ethnic group called the সালাগামা would peel the bark। পিল মানে কি আমরা জানি, পিলার, পিলার। আর বার্ক মানে হচ্ছে, আমরা যদি না জেনে থাকি অসুবিধা নাই, বাট স্টিল আমি বলে দিচ্ছি এখানের জন্য, সেটা হচ্ছে গাছের বাকল। ওকে, অফ ইয়াং শুট অফ দ্য সিনামন প্ল্যান্ট, সিনামন প্ল্যান্ট, তার মানে সিনামন একটা প্ল্যান্ট, একটা গাছের কিছু, এটা আমরা আগেই দেখছি। when the Portuguese arrived, এই দেখো এতক্ষণের লাইন পড়ছি আমরা, শুধু শুধু এতগুলো লাইন পড়ছি, কিচ্ছুই পাইনি। তো অ্যান্সারটা যে একেবারে সাথে সাথে পর্তুগিজদের সাথে কথা বলার সাথেই থাকবে তা না, কিন্তু আমি এইগুলোকে স্কিপ করতে পারবো না এই ক্ষেত্রে। ইন 1518, এই যে আমরা আসছি এখন, দেখি তো প্রথম দিকে আর কি, 16 শতাব্দীর কি, দ্য পর্তুগিজ বিল্ট এ ফোর্ট অন সেইলন which enabled them to protect the island, so helping them to develop a monopoly in the cinnamon trade and generate very high profit। মনোপলি মানে বুঝলাম না, এনাবেল মানে ধরো পারলাম না, প্রোটেক্ট মানে যদি না জানি কোনো সমস্যা নেই, কিন্তু ভেরি হাই প্রফিট এইটুকু তো আমরা সবাই জানি, জেনারেট ভেরি হাই প্রফিটস। তার মানে এই যে হাই প্রফিটসটা হচ্ছে কত, 1518 সালে, এটুকু বুঝা গেছে। 1600 প্রথম দিকে যেটা হাই প্রফিট করছে। তারপরে দেখি কি বলছে, ইন দ্য লেট 16th সেঞ্চুরি, দেখো পাশে আবার লেখা আছে ইন দ্য লেট 16th সেঞ্চুরি, এটা বলা ছিল প্রথম দিকে, এইটুকু, এই যে 1518 প্রথম দিকে, এটা শেষের দিকে। ফর এক্সাম্পল, দে এনজয়েড এ 10-fold প্রফিট। 10-fold মানে জানি না, প্রফিট মানে তো জানি, দে এনজয় মানে তো জানি, এটুকু তো জানি নাকি, প্রফিটস। ওয়েন শিপিং সিনেমন ওভার এ জার্নি অফ 8 days অফ সেইলন টু ইন্ডিয়া। তার মানে ওরা 1600 শেষ দিকে ওরা প্রফিট নিছে, 1518 মানে 16 শতাব্দীর প্রথম দিকে ওরা প্রফিট নিছে। তাহলে যতটুকু আমরা বুঝতে পারি এই কোয়েশ্চেনটা থেকে, যে হ্যাঁ, পর্তুগিজদের কন্ট্রোল ছিল ওভার দ্য সিনামন থ্রু আউট দ্য 16th সেঞ্চুরি। এবার ডাচের কথা বলছে, ডাচ টুক ওভার, টেক ওভার করে না, আমি টেক ওভার করতেছি সিনামন ট্রেড কি ফ্রম দ্য পর্তুগিজ, পুরো এটাই হলো গিয়ে জায়গা। এবার কখন করছে, এইটুকুর জন্য তারা আর একটু এক্সটেন্ড করছে। এখানে বলছে কি, as soon as they arrived in Ceylon, তারা আসার সাথে সাথেই, তারা সিলন আসার সাথে সাথেই এটা টেক ওভার করছে কিনা। এই স্টেটমেন্টটাই আমি ট্রু ধরে নিচ্ছি,
এখন যদি প্যাসেজ এটার সাথে সমর্থন হয় তাহলে এটার পাশে অ্যান্সারে ট্রু লিখে দিব, আর যদি প্যাসেজ অন্য কথা বলে তাহলে এটার পাশে ফলস লিখে দেবো, দ্যাটস ইট। এইটাকে ট্রু ধরে আঁকাবো, প্যাসেজকে ট্রু ধরে এটাকে ম্যাচ করবো না, কিন্তু এটা একটু একটা ঘুগলি আছে মাথার ভিতরে। ওয়েন দ্য ডাচ, শুরু হয়ে গেল ডাচের এখান থেকেই, সিকুয়েন্সুয়ালি থাকে কিন্তু ট্রু ফলসে। অ্যারাইভড অফ দ্য কোস্ট অফ সাউদার্ন এশিয়া অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ 17th সেঞ্চুরি। তারা 17th সেঞ্চুরি প্রথমে আসছে, মানে 1600 শতাব্দী পর্যন্ত কিন্তু পর্তুগিজ ছিল, এবার 17th তারা আসছে। এখন এই 70তে যে তারা আসছে, তাহলে 70তে সাল কত? 1601 থেকে 1699, রাইট? দে প্রোটেক্টেড দ্য নেটিভ কিং ফ্রম দ্য পর্তুগিজ। তো এগুলোতে আমি বুঝতেছি না যে ডাচরা যখনই আসে তখন কি তারা সিনেমাটাকে নিছে কি নেয় নাই। বাই 1649 the Dutch broke the 150-year Portuguese monopoly when they overran and occupied their factories. তাহলে বাই 1649 এটা কি 1700 শতাব্দীর মিডিলে নাকি প্রথমে? মিডিলে। আর ডাচরা কবে আসছে? ডাচরা আসছে 1700 প্রথম দিকে, এই যে বিগিনিং অফ দ্য 16th সেঞ্চুরি, এইটুকু। মানে তারা যখন আসছে তা এসে কিন্তু তারা ডাচ পর্তুগিজদেরটা ব্রেক করতে পারে নাই। দে ব্রোক কি 150 ইয়ার, এই যে 150 ইয়ার পর্তুগিজ মনোপলি মানে ধরো জানি না, ধরো পর্তুগিজ 150 ইয়ার পর্তুগিজ, এতটুকু মানে কি ব্রোক করছে কি 150 বছরের পর্তুগিজদের কিছু একটা। তার মানে পর্তুগিজ আসছে 1600 প্রথম দিকে, 1500 শেষের দিকে আর কি। তো 1600টা পুরোটা তারা থাকছে, 1700 মধ্য পর্যন্ত, তাহলে 150 বছর তো হয় না। এরপরে তারা ব্রোক করছে। কোয়েশ্চেনটাতে দেখছি যে দ্য ডাচ টুক ওভার দ্য সিনেমা ট্রেড ফ্রম পর্তুগিজ অ্যাজ সুন এজ দে অ্যারাইভ, আসার সাথে সাথেই নাকি পরে। এখন এটাকে আমি সত্য মনে করছি যে এটাই সত্য, কিন্তু প্যাসেজ বলতেছে যে তারা 150 বছর পরে, মানে ডাচরা আসার পর 50 বছর পরে তারা এটা ভাঙতে পারছে। তার মানে ওইটা এটার সাথে দ্বিমত পোষণ করতেছে। তার মানে এটার যে অ্যান্সারটা হবে 11 পাশে, এটা আমরা এখন ফলস লিখে রাখবো, দ্যাটস ইট। ওকে, এই ট্রিজের ভার্বটাই কিন্তু হচ্ছে এই প্রডিউসড, ঠিক আছে। লার্জার কোয়ান্টিটিস, ট্রিজ প্রডিউস লার্জার কোয়ান্টিটিস অফ সিনামন দেন দ্য ওয়াইল্ড ট্রিজ। মানে যেই গাছটা ট্রিজ প্লান্টেড বাই ডাচ, যেই গাছটা ডাচরা রোপণ করছে, প্রডিউস করছে কে? ডাচরা নাকি ট্রিজটা প্রডিউস করছে লার্জার কোয়ান্টিটিস, অনেক বেশি কোয়ান্টিটি, লার্জ মানে বড়, দেন ওয়াইল্ড ট্রিজ মানে জঙ্গলে যে ট্রিজ ছিল তাদের থেকে। তার মানে জঙ্গলে যে ট্রিজগুলো আছে সেগুলোর থেকে ডাচরা যেগুলো রোপণ করছে সেগুলো আরো বেশি কোয়ান্টিটি দিছে। সো ইন অর্ডার টু প্রোটেক্ট এটা ডাচ, ওকে। এখানে আবার কি আছে সেটা হচ্ছে যে ডাচ দ্য লাইক, এটা একটু পর্যন্ত পড়ছি আমরা। ডাচ বিগেন টু অলরেডি হারভেস্টিং প্র্যাকটিস অন দ্য সেইলার, ওকে। ওভার দ্য টাইম দ্য সাপ্লাই, এই যে সাপ্লাই অফ সিনামন ট্রিজ অন দ্য আইল্যান্ড বিকাম নিয়ারলি এক্সস্টেড। আস্তে আস্তে করে কি এক্সস্টেড হয়ে গেছে সাপ্লাই সিনামনের, ডিউ টু সিস্টেমিক স্ট্রাইপিং অফ দ্য বার্ক। ধরো স্ট্রাইপিং মানে যাই না, সিস্টেমেটিক কিছু একটা অভাবে বা সিস্টেমেটিক কিছু একটা জন্য, বার্কের জন্য এটা বেসিকলি আলটিমেটলি এক্সস্টেড হয়ে যাচ্ছে, এক্সস্টেড ওভার টাইম। ইভেনচুয়ালি দ্য ডাচ কি করছে? বিগেন মানে শুরু করার পাস্ট টেন্স, রাইট? কাল্টিভেট করা শুরু করছে, কাল্টিভেট দেয়ার ওন সিনামন ট্রিজ, ওই যেটা আমরা একটু আগে দেখলাম যে প্লান্ট করছে ডাচরা। টু সাপ্লিমেন্ট, আমরা বলি না সাপ্লিমেন্ট হিসেবে কি খাবো? সাপ্লিমেন্ট করা মানে একটা জিনিসের ভর্তুকি দেয়া বা যোগান দেয়া। দ্য ডিমিনিশ মানে কমে যাওয়া, এই ওয়ার্ডগুলো আমাদেরকে জানা থাকতে হবে অ্যাটলিস্ট, এটা অ্যাডভান্স লেভেল না। ডিমিনিশিং নাম্বার অফ ওয়াইল্ড ট্রিজ অ্যাভেলেবল ফর ইউজ, ওকে। বলতেছে কি দ্য ডাচ বিগেন কাল্টিভেটিং দেয়ার ওন সিনেমা, যেহেতু ডিমিনিশ হয়ে যাচ্ছে তো তারা ডাচটা কাল্টিভেট করা শুরু করলো। টু সাপ্লিমেন্ট দেওয়ার জন্য কাদেরকে? ডিমিনিশিং নাম্বার মানে কমে যাওয়া নাম্বার অফ ওয়াইল্ড ট্রিজ। তো ডাচটা যদি প্ল্যান্ট লাগানো আরো শুরু করে তাহলে ওইটাকে কমে যাওয়াটাকে ফিল করার জন্য, তার মানে কি এইটা যে ডাচদেরটা এই ওয়াইল্ড যে ট্রিজটা সেটা থেকে বেশি। আমি যদি বলি ওয়াইল্ড ট্রিজ আগে ছিল 100টা, এখন ডাচরা কি করতেছে? সাপ্লিমেন্ট করতেছে, যেগুলো কমে যাচ্ছে, ধর 10টা কমে গেল, সেইটাকে সাপ্লিমেন্ট করছে ডাচরা। তাহলে 10টা করলো, ওরা 10টা লাগাইলো, তো 10টা লাগাইলে ডাচরা যেটা করছে সেটা তো 10টা, আর ওয়াইল্ড ট্রিজের সংখ্যা তো 90টা এখনো। তার মানে ওটা তো লার্জার না। আবার উল্টা হইতে পারে এরকম যে ডাচরা ওয়াইল্ড ট্রিজ ছিল 100টা, এখন 90টাই কমে গেছে, 10টা আছে।
ডাচদের কাজ কি সাপ্লিমেন্ট করা, মানে যেগুলো কমে যাচ্ছে সেগুলোকে ওরা ফিল করার চেষ্টা করতেছে। এখন ওদের জন্য 90টা করতে হয়েছে, তার মানে ডাচদেরটা এখন সংখ্যায় বেশি, ওয়াইল্টিজেরটা কম। ডাচরা এটা বেশিও করতে পারে আবার কমও করতে পারে, দুইটাই হতে পারে। মানে যদি বেশি করে ডাচরা আসলেই, তাহলে ওয়াইল্ড টিজে থেকে যদি বেশি হয়ে থাকে তাহলে স্টেটমেন্টটা ট্রু। আবার এটা কমও হইতে পারে, কারণ ওয়াইল্ড টিজ এখন অনেক বেশি থাকতে পারে, ডাচরা হয়তো কম রোপণ করতেছে, কারণ ওদের কাজে যতটুকুতে সাপ্লিমেন্ট হয়েছে ততটুকুই শেষ, তাহলে এটা ফলস হইতো। কিন্তু দুইটার একটাও দেয়া নাই, ইনফরমেশনটা গ্যাপ আছে, যার জন্য এটা নট গিভেন। ঠিক আছে, ওকে। পরেরটা আসি, দ্য স্পাইস ট্রেড মেইনটেন্ড ইটস ইকোনমিক ইম্পর্টেন্স। ইকোনমিক ইম্পর্টেন্স মানে অর্থনৈতিক গুরুত্ব না, ডিউরিং দ্য 19th সেঞ্চুরি। তো স্পাইস ট্রেডটা তাদের অর্থনৈতিক গুরুত্বটা 19 শতাব্দী, অর্থাৎ 1801 থেকে 1899, সেটাতে তাদের এটা বহাল রেখেছিল বা এটাকে মেনটেন করতে পেরেছিল। সো আমরা যাই ট্রু ফলসের ক্ষেত্রে, বাই দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, এখানে দেখো মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, প্রোডাকশন অফ সিনামন রিচড 1000 টন এ ইয়ার। 19 শতাব্দীর মাঝখানে প্রোডাকশন 1000 টনে চলে গেছে। এখন জানি না এটা কি ভালো না খারাপ না কম না বেশি, ঠিক আছে দেখি। আফটার এ লোয়ার গ্রেড কোয়ালিটি অফ দ্য স্পাইস বিকাম অ্যাকসেপ্টেবল টু ইউরোপিয়ান টেস্ট, নট অনলি ওয়াজ এ মনোপলি অফ সিনামন বিকামিং ইম্পসিবল, বাট দ্য স্পাইস ট্রেড ওভারঅল ওয়াজ ডিমিনিশিং, আবারও ডিমিনিশিং আসছে, ইন ইকোনমিক পটেনশিয়াল। এখানে বলতেছে যে ইকোনমিক পটেনশিয়াল, আর এখানে ইম্পর্টেন্স। পটেনশিয়াল মানে কি, এটার মানে কিন্তু গুরুত্বপূর্ণ বা সম্ভাবনাময়ী, রাইট? and was eventually, ওয়াটার মানে আমি জানি না, সুপার স্টেট মানে কি। সো ইকোনমিক পটেনশিয়াল and was eventually dashed by the rise of trade in the coffee, tea, কোকা-কোলা and sugar। এই টি, কফি, চকলেট এগুলো চলে আসছে, এগুলোর জন্য আলটিমেটলি ওই সিনেমাটা দেবে গেছে। তো এরকমই কিছু একটা হবে, আমি জানি এই ওয়ার্ডটার মানে কি, বাট দ্য স্পাইস ট্রেড ওভারঅল ওয়াজ ডিমিনিশিং ইন ইকোনমিক পটেনশিয়াল। এইটুকু আমরা বুঝতে পারছি কি কোথাকার কথা বলা হচ্ছে, বাই দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, এতটুকুর কথা বলা হচ্ছে। তার মানে বোঝাচ্ছে এটা কি ট্রু হবে না ফলস হবে। এখানে বলছে এটা মেনটেন করতে পারছে পুরো 19 শতাব্দী, তার ইকোনমিক যে ইম্পর্টেন্সটা ছিল এটা কি মেনটেন করতে পারছে নাকি পারে নাই? পারে নাই, ডিমিনিশ হয়েছে, এবং চকলেট কফি এগুলোর রাইজ হয়েছে আর কি, এগুলোর ইম্পর্টেন্স চলে আসছে। এনিওয়েজ, সো এই হচ্ছে আমাদের জায়গা। তো আমাদের মাথায় রাখতে হবে, আমি আবার একটু সামারাইজ করে দিই, আমাদের এই কি ওয়ার্ডগুলো নিতে হবে, ফার্স্ট মিডিল লাস্ট থেকে আমাদের ওয়ার্ডগুলো পিক করতে হবে, বেশি মাথা ভারী করা যাবে না। তারপর আমাদের সেগুলোকে খুঁজে খুব কুইক বের করতে হবে, বের করার পরে চেষ্টা করতে হবে যে ভিজুয়ালাইজ করার জন্য, যাতে করে আমাদের সিনোনিম ট্র্যাক না করে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি চ্যানেল থেকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে হবে, কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।